বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। মোদি হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস উদ্বোধন, 5টি সমঝোতা স্মারক সই, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মোদির শ্রদ্ধা। হেফাজতের হরতাল গণতান্ত্রিক অধিকার বললেন মির্জা ফখরুল, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা। বিএনপির ইন্ধনে সুবন্তর জয়ন্তী পণ্ড করতে হামলা, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে করোনায় 3.5 মাসে সর্বোচ্চ 39 জনের মৃত্যু, হাসপাতালে হিমশিম অবস্থা। মাঝারি মাত্রায় আক্রান্তদের ফিরিয়ে দেওয়ায় আরও বাড়ছে ঝুঁকি। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় 5টি সমঝোতা স্মারকে সই করে দুদেশ। এছাড়া বিকেলে এই বৈঠকের পর বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন হাসিনা মোদী। বিকেল 5:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান নরেন্দ্র মোদী। এ সময় দুর্যোগ ব্যবস্থা প্রশমন, বিএনসিসি, বাণিজ্য ঘাটতি কমানো সহ 5টি ইস্যুতে সমঝোতায় সই করেন দুদেশের প্রতিনিধিরা। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এইসব সমঝোতা হয়। এ সময় ভারতের তরফ থেকে 12 লাখ ডোজ ভ্যাকসিনের বাক্স শেখ হাসিনার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দুদেশের ডাক বিভাগের মধ্যে স্মারক, ডাক টিকিট বিনিময়, 109টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সের প্রতীকী চাবি হস্তান্তর করা হয়। এছাড়া যৌথভাবে দুই মোদী হাসিনা ভার্চুয়াল উদ্বোধন হয় ঢাকা জলপাইগুড়ি যাত্রীবাহী রেল চলাচল সহ বেশ কয়েকটি প্রকল্পের। এর আগে দুই প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। এ সময় দুদেশের নানান ধরনের কূটনৈতিক বিষয় টেবিলে উপস্থাপিত হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দুই শীর্ষ নেতা একান্ত বৈঠকে বসেন। এ সময় দুদেশের বিভিন্ন পারস্পরিক ইস্যুতে কথা বলেন তারা। তিস্তা চুক্তি বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া 5টি সমঝোতা স্মারক ও 9টি প্রকল্পের উদ্বোধন করা হয়। ভারতের পক্ষে আবারও 12 লাখ ডোজ টিকা উপহার দেওয়া হয়েছে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। Restricted format discussions and delegation level talks. This allowed the two prime ministers to take stock of progress in various areas, different diverse areas in which we cooperate. This included some discussions on how we could preserve the legacy and spirit of 1971, commerce and connectivity, cooperation in water resources, security, defense, power and energy. মাননীয় প্রধানমন্ত্রী আপনার যেটা প্রশ্ন করেন নদী সম্পর্কে তিস্তার ইস্যু উনি তুলে ধরেছেন, বলেছেন যে এত বছর আগে আমরা এটা মোটামুটিভাবে সমঝোতায় এসেছিলাম। আপনি এই ব্যাপারে বিশেষ উদ্যোগ নেন, কারণ এটা আমার দেশবাসীর দাবি। আর তাছাড়া বাকি 6টি নদীর সেই সম্পর্কে আলোচনা হয়েছে। বলছেন যে এইটার একটা ফ্রেমওয়ার্ক, জেনারেল ফ্রেমওয়ার্ক, একটা কনসেনসাস ডেভেলপ করেছে এবং শীঘ্রই ইট উইল ওয়ার্ক আউট। অস্থির পৃথিবীতে শান্তি স্থাপনে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করছে উল্লেখ করে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দুই দেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবকে মেহনতি জনতার স্বপ্নদ্রষ্টা হিসেবেও উল্লেখ করেন তিনি। সফরের দ্বিতীয় দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। পরে কাশিয়ানীর ওরাকান্দিতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থানে সমাবেশে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো ঢাকার বাইরে কোনো সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বেলা 11:30টায় পৌঁছান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। নরেন্দ্র মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। জাতির স্বপ্নদ্রষ্টার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, অংশ নেন প্রার্থনায়। হে আল্লাহ, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে গাছের চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুপুর 1:30টার পর নরেন্দ্র মোদী পৌঁছান গোপালগঞ্জের কাশিয়ানীতে মতুয়া সম্প্রদায়ের ঐতিহাসিক তীর্থস্থান ওরাকান্দিতে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। সেখানে অংশ নেন প্রার্থনায়। পরে মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে দেয়া ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেহনতি জনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দুদেশ পৃথিবীর অস্থিরতা ও বিদ্বেষের বাইরে শান্তিপূর্ণ উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যাচ্ছে বলেও জানান মোদী। शेख मुजीबुर रहमान जी का नेतृत्व, उनका विजन और बांग्लादेश के लोगों पर उनका विश्वास एक मिसाल है। दोनों ही देश अपने विकास को अपनी प्रगति से पूरे विश्व की प्रगति देखना चाहते हैं। दोनों ही देश दुनिया में अस्थिरता, आतंक और अशांति की जगह स्थिरता, प्रेम और शांति चाहते हैं। ভারতের পশ্চিমবঙ্গের চলমান নির্বাচনকালে নরেন্দ্র মোদীর ওরাকান্দি সফরকে অনেকেই রাজনৈতিক আখ্যা দিচ্ছেন, কথা ঠিক। তবে সাধারণ মানুষেরা বলছেন মোদীর এই সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পেল নতুন এক মাত্রা। এই সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকলে দুই দেশের অগ্রগতির পথে বাধা হতে পারবে না কোনো অপশক্তি। ওরাকান্দির ঠাকুরবাড়ি থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। স্বাধীনতা দিবসে বিক্ষোভে পুলিশের গুলির প্রতিবাদে আগামী 29 মার্চ ঢাকায় ও 30 মার্চ জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। হেফাজতের হরতাল গণতান্ত্রিক অধিকার বলেও উল্লেখ করেন তিনি। প্রত্যেকটি নাগরিকের সংগঠনে কিন্তু ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার রয়েছে ভিন্নমত পোষণ করবার, এবং সেখানে এই তারা যদি কোনো কর্মসূচি দেয় বা হরতাল আহ্বান করে সেটা যৌক্তিক তো বটেই। আগামী 29 মার্চ 2021 ঢাকা সহ সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, 30 মার্চ 2021 জেলার সদরে বিক্ষোভ মিছিল অথবা সমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতেই বিএনপির পৃষ্ঠপোষকতায় ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। জনগণই এ তাণ্ডবের জবাব দেবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির স্বাধীনতা চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, দায় সারা ও লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে তাদের গাত্রদাহের কারণ ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া যে তাণ্ডব লীলা সাম্প্রদায়িক শক্তি প্রদর্শন করেছে, বিএনপি নিঃসন্দেহে এদের পৃষ্ঠপোষক। সংক্রমণের ঊর্ধ্বগতিতে চাপ বাড়ছে হাসপাতালে, তাই মাঝারি মাত্রার আক্রান্তদের অনেককে ফিরে যেতে হচ্ছে হাসপাতালের দুয়ার থেকে। আক্রান্তদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ভুল বলছেন বিশেষজ্ঞরা। সে সঙ্গে তাদের দাবি, এটি একই সঙ্গে বাড়িয়ে দিচ্ছে মৃত্যু ও সংক্রমণের ঝুঁকি। প্রতিদিনই যেন রেকর্ড ভেঙে ভয়াবহতার নতুন রেকর্ড গড়ছে করোনা। স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের দেওয়া তথ্য অনুযায়ী 3 মাস 12 দিন পরে আবারও 40 ছুঁই মৃতের সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে 39 জনের, সারা দেশে শনাক্ত 3674 জন। রাজধানীর কর্মীটোলা জেনারেল হাসপাতালের সক্ষমতা 250 রোগীর, কিন্তু শনিবার দুপুর পর্যন্ত ভর্তি রোগী 421 জন। 10টি আইসিইউর একটিও ফাঁকা নেই। রোগীর যেই চাপ, অ্যাটেন্ডেন্ট তো থাকার দূরের কথা, এখন অনেক পারমিশনও দিচ্ছেন না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সরকারি 10 হাসপাতালে আইসোলেশন শয্যা 2401টি, রোগীতে পূর্ণ 1948টি। 108টি আইসিইউর মধ্যে ফাঁকা কেবল 5টি। রোগী চাপে যখন এমন নাভিশ্বাস অবস্থা, তখন অনেক ক্ষেত্রে মাঝারি মাত্রার কোভিড রোগীদের ভর্তি না করে বাড়িতে আইসোলেশনে থাকতে বলছে হাসপাতালগুলো। জ্বর তো 10 দিন যাবত আছেই, আর আজকে 2 দিন মারাত্মক শ্বাসকষ্ট, ভর্তি হইতে হবে না, 14 দিন বাসায় কোয়ারেন্টাইন থাকে। হচ্ছিল যে শ্বাসকষ্ট হচ্ছে, ভর্তি করাইলে হয়তো একটু অক্সিজেন পাওয়া যাইতো, ভালো লাগতো, ওনার কষ্টটা যাইতো, করাইলো না। হাসপাতালে চাপ কমাতে সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাশ টানা আর জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। লোকজনকে বলা হয়েছে বাসায় থাকতে, আসলে তাতে কমেনি, বেড়েছে। এখনো 2টা ঘটনা ঘটবে।
বাসায় যদি থাকে তারা রোগ ছড়াবে এবং তারা মৃত্যুর ঝুঁকি তাদের বেড়ে যাবে। এছাড়া টেলিমেডিসিন সেবার পরিধি বাড়ানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় পুড়ে যাওয়া রোহিঙ্গা ক্যাম্পে নতুন ফিল্ড হাসপাতাল তৈরি করতে তাঁবু সহ মেডিকেল সামগ্রী পাঠিয়েছে তুরস্ক। রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার পর এই প্রথম কোনো দেশ সহায়তা পাঠালো। টার্কিশ এয়ারলাইন্সের একটি কার্গো বিমান দুপুরে অবতরণ করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এক সপ্তাহ পর আরও একটি বিমান মেডিকেল সামগ্রী নিয়ে আসবে বলে জানান তুরস্কের রাষ্ট্রদূত। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ টন তাঁবু ও মেডিকেল সামগ্রী নিয়ে শনিবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমান। সাথে আসেন তুরস্ক থেকে ২০ সদস্যের একটি মেডিকেল টিম। কার্গো বিমান থেকে নামানো হয় তাঁবুসহ মেডিকেল সামগ্রী। পরে বিমান বাহিনীর কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন তুরস্কের রাষ্ট্রদূত। ত্রাণ সামগ্রীটা বিশেষত কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে পুড়ে যাওয়া ঘরবাড়ি পুনর্নির্মাণে কিংবা ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সাহায্যার্থে ব্যবহৃত হবে। ঘর বানানোর জন্য তাঁবু আর কি, এবং সেই ধরনের ওষুধপত্র এবং সেই ধরনের জিনিসপত্রগুলো আছে। আমাদের বাংলাদেশের সবার তরফ থেকে টার্কিশ গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই তাদের এই বন্ধুত্বসুলভ আচরণের জন্য এবং রিলিফের জন্য। তুরস্কের সহায়তায় কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে তৈরি করা হবে ফিল্ড হাসপাতাল, যেখানে প্রতিদিন ১,০০০ রোহিঙ্গা চিকিৎসা সেবা নিতে পারবেন। The Turkish government brought here a new hospital in this plane, so to serve the Rohingya refugees, also host communities from Bangladesh. Yes. The hospital has been treating 1,000 people every day, so we will continue this service and we will immediately re-establish the hospital. কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গত ২২ মার্চ আগুনে পুড়ে ১১ জনের মৃত্যু হয়। ১০,০০০ ঘর পুড়ে আশ্রয়হীন হয়ে পড়ে প্রায় ৪৫,০০০ রোহিঙ্গা শরণার্থী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় আরও থাকছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পূর্ণ। তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, বিচ্ছিন্ন সহিংসতা, নজর মুসলিম ভোটে। করোনার কারণে ১ বছর বন্ধ থাকার পর এবার বৈশাখী মেলা ও গরমের মৌসুমের জন্য নতুন উদ্যমে কাজ শুরু করেছেন ঝালকাঠির শীতলপাটির কারিগররা। জেলার ২ উপজেলার ১০টি গ্রামে সকাল সন্ধ্যা চলছে কাজ। ঢাকা চট্টগ্রাম ছাড়াও বিদেশে যাবে ঝালকাঠির এই কুটির শিল্পের পণ্য। পলাশ রায়ের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার কারণে দেশের কোথাও মেলার আয়োজন না হওয়ায় গত ১ বছর বন্ধ ছিল ঝালকাঠির শীতলপাটির উৎপাদন। তবে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে মেলা ও মাহফিল, খুলেছে অভিজাত শিল্পপণ্য বিক্রির প্রতিষ্ঠানও। সামনে রয়েছে বৈশাখের নানা আয়োজন, তাই অর্ডার পেতে শুরু করেছেন শীতলপাটির কারিগররা। ঘরের নারীরাই নিপুণ হাতে পাটি বুননের কাজ করছেন, আর পুরুষরা পাটির কাঁচামাল ও বিপণনের কাজ করে থাকেন। গুণগত মান অনুযায়ী একটি শীতল পাটি ৮০০ টাকা থেকে ৩,০০০ টাকায় পাইকারি বিক্রি হয়। জেলা শহরের দোকান ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে ফরিয়া আড়তদাররা পাইকারি দামে পাটি কিনে সারা দেশে সরবরাহ করছেন। ঢাকা চট্টগ্রাম ছাড়াও বিদেশেও এখানকার শীতল পাটির কদর রয়েছে। এখন বেচা কিনে এই হিসাবটা এখন বেশি। বিক্রির সময় আমরা যে বাজার পাই এতে আমাকে মজুরি হয় না, এতে আমাকে সংসার চালাইতে খুবই কষ্ট বাজায়। আমরা পড়ালেখাও করি, আবার পরিবারের সাথে মানে এই পাটির কাজও করি। বৈশাখ মাসে মেলা পড়বে, যদি মেলা টেলা হয় আমরা কিছু মালের অর্ডার পাইলে চালাইতে পারবো। আমার শীতল পাটি বাংলাদেশে সব জায়গায় যায়। জেলা প্রশাসক জানালেন, ঝালকাঠির ব্র্যান্ড পণ্য শীতল পাটির প্রসারে কারিগরদের প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে তাদের ভাগ্যের উন্নয়ন হয় এবং ভবিষ্যতেও এটা চলবে, এবং জেলা প্রশাসন সবসময় তাদের সাথে আছে, তাদের সাথে থাকবে। আমরা আশা করি যে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। জেলার নলছিটি, রাজাপুর ও জেলা সদর সহ ৩ উপজেলার ১০টি গ্রামের ৫০০ পরিবার বংশ পরম্পরায় শীতল পাটি বুননের কাজ করে জীবিকা নির্বাহ করছেন। সময় সংবাদ, ঝালকাঠি। দেশের বাইরের খবর। করোনা মহামারীর ঊর্ধ্বগতির মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় করোনা স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় ৮ দফা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। প্রথম দফায়
পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ 30টি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ইভিএমে ভোট কারচুপির অভিযোগে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাথির একটি কেন্দ্রে বিক্ষোভ করেছে তৃণমূল সমর্থকরা। তাদের অভিযোগ, তৃণমূলের প্রতীকে ভোট দিলেও ভোট পড়ছে বিজেপিতে। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। তিস্তা সংকট সমাধানে ভারতকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান বাংলাদেশের। মোদি হাসিনা বৈঠকে ঢাকা নিউ জলপাইগুড়ি মিতাল এক্সপ্রেস উদ্বোধন, 5টি সমঝোতা স্মারক সই। এবং হেফাজতের হরতাল গণতান্ত্রিক অধিকার, বললেন মির্জা ফখরুল। বিক্ষোভ কর্মসূচি ঘোষণা, বিএনপির ইন্ধনে সুবর্ণ জয়ন্তী পণ্ড করতে হামলা, মন্তব্য ওবায়দুল কাদেরের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।